ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল ক্লাসে। স্পেশাল কিছু এমসিকিউ নিয়ে, কিসের উপরে না, পুলিশ এক্সাম, অনলি পুলিশ, যারা নিজের মন প্রাণ সমস্ত কিছু ধ্যান জ্ঞান পুলিশের এক্সামের জন্য পরিশ্রম করছো, যারা চাইছো যে উর্দি পরে পাড়ায় এসে তুমি চমকে দেবে সবাইকে এবং হচ্ছে এইটা তোমার স্বপ্ন, তা হচ্ছে এই ক্লাসটা তোমার জন্য। তো এই ক্লাসে আমরা কি আলোচনা করবো, বেস্ট বেস্ট কিছু বাছাই করা কিছু প্রশ্ন এনেছি। শুধু এমসিকিউর উত্তর নয়, প্রপার অ্যানালাইজ ব্যাখ্যা সহ যত ওই প্রশ্নের সম্পর্কিত যত ইনফরমেশন হয় আমি এখানে তোমাদের বলতে যাব। প্রথম থেকে শেষ অবধি দেখবে, ক্লাস দেখে বলবে মজা এসে গেছে ক্লাস করে। দুর্দান্ত ক্লাস হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে উইথ ব্যাখ্যা, ঠিক আছে? চলো তাহলে আর বেশি দেরি করবো না, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। আমার নাম রজিত বর্মন, চলো তাহলে ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে, গ্রাফাইট বিদ্যুতের সুপরিবাহী তার কারণ কি? গ্রাফাইট হচ্ছে সুপরিবাহী তার কারণ হচ্ছে অপশন নাম্বার এ, এর মধ্যে অনেক পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, মানে ফ্রি ইলেকট্রন থাকে। দেখো, যারা যারা কারেন্ট বা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি বহন করে বা পরিবাহী হয়, তাদের দুটো হতে পারে, দুটো, একটা হয় তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, আর না হলে সে আয়ন প্রস্তুত করতে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন ভাগতে পারে। তো তারাই হচ্ছে ইলেকট্রন বহন করে। যেমন মনে করো বিভিন্ন ধাতুর মধ্যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে, তাই একটা গুড কন্ডাক্টর হয় ইলেকট্রিসিটি। একই রকম ভাবে জলের মধ্যে হাত দিলে বা হচ্ছে তোমার অ্যাসিড যেগুলো জলের মধ্যে গুলে দিলে কি হয়, লবণ জলের মধ্যে গুলে দিলে বেশি গুড কন্ডাক্টর হয়ে যায়, তার কারণ সে আয়ন তৈরি করতে পারছে। দুটো কারণে হয়। তো গ্রাফাইটের ক্ষেত্রে হবে যে মুক্ত ইলেকট্রন থাকে। এবার গ্রাফাইট হচ্ছে বিদ্যুতেরও সুপরিবাহী এবং তাপেরও সুপরিবাহী। তাপেরও সুপরিবাহী খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, তার কারণ গ্রাফাইট সম্পর্কে জেনে রাখবে একদম নিখুঁতভাবে। তাপ এবং বিদ্যুৎ দুটোরই সুপরিবাহী। গ্রাফাইটের কিছু ব্যবহার বলবো। তিনি এই যে গ্রাফাইটটা, এটি হচ্ছে তোমার ব্যবহার করে মডারেটর হিসেবে। মডারেটর কিসের মডারেটর? এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে, মানে হচ্ছে পারমাণবিক চুল্লি মানে হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর গুলিতে মডারেটর মানে তার গতি কমানোর জন্য দেয়া হয়েছে গ্রাফাইট। গ্রাফাইট পিচ্ছিলকারক বস্তু তৈরি করতে কাজে লাগে, তাই লুব্রিকেন্ট তৈরি করতেও কাজে লাগে। লুব্রিকেন্ট যদি না বোঝো তাহলে গ্রিজ বোঝো না। আমরা যে কোনো জিনিসে ওই সাইকেলে টাইকেলে কল কবজার ভিতরে আমরা কি দিই, গ্রিস দেই, তেল দিই, পিচ্ছিলকারক হয়ে যায় যাতে বস্তুটা আরো বেশি স্মুথলি কাজ করতে পারে। তো সেই জিনিস গ্রাফাইটও করে। তো সেই বস্তুগুলোকে বলি আমরা, পিচ্ছিলকারক দ্রব্যকে আমরা লুব্রিকেন্ট বলি। গ্রাফাইট সেটা প্রস্তুত করতে কাজে আসে। আর কি, গ্রাফাইট দিয়ে আমরা পেন্সিল তো তৈরি করি, পেন্সিলটাকে বলা হয় লিড পেন্সিল। লিড পেন্সিল বলা হয়, কিন্তু তাতে লিড থাকে না, সেই জন্য বলবে লিড পেন্সিলে কোন জিনিসটি থাকে না? উত্তর হবে লিড থাকে না, ওটা হচ্ছে গ্রাফাইট। ওকে, তো প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন, দ্বিতীয় কোশ্চেন। দেখো, এই পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এটা কিন্তু সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস এটা, এবং প্রথম ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি, পিডিএফও দিয়ে দিয়েছি। যদি না দেখো অবশ্যই দেখবে। এটা যদি প্রথম দেখো তাহলে এটা আগে দেখে নাও, তারপর ওটা দেখবে, এবং সেশন ভালো লাগলে লাইক করবে। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়েছিল? ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব ভারতবর্ষে প্রথম তারা শাসন শুরু হয়েছিল। দেখো, প্রথম ইনিশিয়ালি একদম ফার্স্টে যেটা শুরু হয়েছিল সেটা, সেই যুদ্ধটা হচ্ছে 1757 সালের 23শে জুন মাস, 23শে জুনে হয়েছিল পলাশির যুদ্ধ। সেটা হয়েছিল ভারতের নবাব, মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ পক্ষে ছিল হচ্ছে লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। তাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধে। ব্রিটিশরা জিতে যায়, বাংলার সমস্ত কিছু দখল করে নেয়, নবাবের সমস্ত কিছু রাজকোষাগার পেয়ে যায়, লুণ্ঠন শুরু হয়ে যায়, তাই ওটাকে বলা হয় পলাশির লুণ্ঠন। ঠিক আছে, ওকে। তারপরে নবাব হয় হচ্ছে মির্জাফর। মির্জাফর বেশি দিন কিন্তু রুল করতে পারেনি, 60 সালে তাকে সরিয়ে দেওয়া হয়। যখন 60 সালে 1760-তে 1760-তে মির্জাফরকে সরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় আসে মীর কাসিম আসে। তো মির্জাফরকে হত্যা করে না, শুধু সিংহাসন থেকে তাকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব বানানো হয়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে রক্তহীন বিপ্লব। মানে কোনো কেউ মরলো না, কোনো রক্ত করলো না, শুধু নবাবের পরিবর্তে অন্য নবাব। মীর কাসিমের সময় 1764-তে 1764-এ কি হচ্ছিল, 22শে অক্টোবর ছিল, ঠিক আছে, 22শে অক্টোবর ডেটটা ছিল। তো সেই সময় হয় হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সার কথা বিহারে। তো এইটাই ছিল ব্রিটিশ কর্তৃত্বের সর্বময় শক্তি, তার কারণ বক্সারের যুদ্ধের পর
আর কোনো প্রতিদ্বন্দ্বী ব্রিটিশদের ছিল না, এবং হচ্ছে 1765-তে পরের বছর 65-এ কি করা হয়, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা দেওয়ানি লাভ করে নেয়, এবং দেওয়ানির মাধ্যমে তো পুরোপুরি বাংলা, বিহার এবং হচ্ছে ওড়িশার সত্ত্ব পেয়ে যায় আর কি। ঠিক আছে, তো তাদেরকে আটকানোর আর কেউই ছিল না। তো উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, বক্সারের যুদ্ধ। আর দেওয়ানি লাভ বলবে 1765 দ্বিতীয় শাহ আলম। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলবো, 3 নম্বর কোয়েশ্চেন, ঝাপাঝাপ খুব ফাস্ট করব। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা হয়? একদম সোজা বেসিক একটা কোশ্চেন। জৈন সাহিত্য প্রাকৃত, এই যে প্রাকৃত। তো অপশন তুমি খুঁজবে, প্রাকৃত কোথায় আছে, প্রাকৃত কোথায় আছে, কোথাও নেই, ঘাবড়ে যাবে তখন। অর্ধমাগধী বা হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা হতো জৈন সাহিত্যগুলো। সব থেকে বিখ্যাত সাহিত্যের মধ্যে একটা হচ্ছে দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ, দ্বাদশ উপাঙ্গ, এগুলো সব হচ্ছে জৈন সাহিত্য। কল্পসূত্র জৈন সাহিত্য, কল্পসূত্র। ওকে, আচ্ছা, এখানে নেই কি, নেই পালি ভাষা নেই। পালি ভাষায় লেখা হতো বৌদ্ধ ধর্মের যে সমস্ত গ্রন্থগুলো পালি ভাষায় রচিত হতো। ওকে, মোট হচ্ছে 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24 জনের মধ্যে 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্করের নাম হচ্ছে, আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। প্রথম কে ছিলেন, ফার্স্ট কে ছিলেন, ফার্স্ট কে ছিলেন ঋষভনাথ বা ঋষভদেব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হলো, কত? ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 943 জন। 943 জন হচ্ছে ভারতের লিঙ্গানুপাত। 2011 অনুযায়ী কিন্তু বলছে এটা। ঠিক আছে, এখনো সেন্সাস আসেনি। আর যদি বলা হয় ভারতের সেন্সাস যদি ভারতের লিঙ্গানুপাত যদি এত হয়, সব থেকে বেশি কোন রাজ্যে? লিঙ্গানুপাত মানে হচ্ছে 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা কত, সেটা হচ্ছে কেরালাতে সব থেকে বেশি। কেরালা কি লিখলাম, কেরালাতে হচ্ছে তোমার 1084 জন। ঠিক আছে, সব থেকে বেশি। আর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হচ্ছে দার্জিলিং এ। বেশি মানে আমি বলতে চাইছি নারীর সংখ্যা বেশি 1000 জনে, 970, 970 জন। ঠিক আছে, দার্জিলিং এ বেশি এটা। আর কোন জেলায় সব থেকে কম পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে কলকাতাতে। বিশ্বাসযোগ্য নয় তো? কলকাতাতে নারীর সংখ্যা কম, 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 এটা কম। কতজন? 908 জন, কম। আর বেশি হচ্ছে দার্জিলিং এ। পশ্চিমবঙ্গে ওভারঅল কত? পশ্চিমবঙ্গে ওভারঅল হচ্ছে তোমার 950 জন, মানে 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা হচ্ছে 950। পশ্চিমবঙ্গে, ভারতে 943, কেরালায় সব থেকে বেশি, আর দার্জিলিং এ সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে জেলা, আর কম হচ্ছে কলকাতাতে। বলে দিলাম, পরের প্রশ্ন বলবো। বলছে চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ হয় হচ্ছে যখন কি হয়, সূর্য পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, নাকি সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসে। অপশন নাম্বার সি, সূর্য, এদিকে হচ্ছে চাঁদ, আর এখানে হচ্ছে আর্থ বা আমাদের পৃথিবী। এবার সান, ঠিক আছে, সানের এই দিকটাতে, এই পোর্শনটাতে, যে এই পোর্শনটা, এখানে তো তোমার ডে। তো এখানে যদি ডে হয়, এই জায়গাটা যদি ডে হয়, তাহলে নিশ্চয়ই এই অঞ্চলে কেউ চাঁদকে দেখতে পারবে না। উল্টো দিকে এই জায়গাটা নাইট, তাহলে নাইট, রাতের আকাশেই তোমার চাঁদকে দেখা যায়। কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর আড়ালে পড়ে রয়েছে, সানলাইট একদম আসবে না, এই উপর দিয়ে চলে যাবে, তো চাঁদ পুরো অন্ধকারে থাকবে। চাঁদের মধ্যে নিজস্ব আলো নেই, তাই সূর্যের আলো পৌঁছবে না। চাঁদ কোনো রিফ্লেক্ট করে এই অঞ্চলে যারা বসবাস করে তারা চাঁদের আলো দেখতে পাবে না। তাই এই পরিস্থিতিটাকে বলা হয় হচ্ছে তোমার চন্দ্রগ্রহণ। ওকে, অমাবস্যা। পরের প্রশ্ন বলছে ভারতে আছে কি, আছে ভারতে কি আছে? মৌলিক গণতন্ত্র আছে, নিয়ন্ত্রিত গণতন্ত্র আছে, নাকি পরিচালিত গণতন্ত্র আছে, নাকি উদার গণতন্ত্র আছে? অপশন নাম্বার ডি, আমাদের তো গণতন্ত্র আছেই আছে। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র হচ্ছে আমাদের ডেমোক্রেসি তো রয়েছে, কিন্তু কি ধরনের ডেমোক্রেসি? অপশন নাম্বার ডি ডেমোক্রেসি। তার কারণ উদার গণতন্ত্রের অর্থ হচ্ছে যেই দেশে কি রয়েছে,
ওয়ান পার্টি সিস্টেম নেই, মানে একটাই দল নেই বা দুটো দল নেই, এখানে হচ্ছে বহু দল, যাকে জনগণ পছন্দ করবে তাকে নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারবে। ভোটিং সিস্টেম রয়েছে এখানে, সবাই আপামর সমস্ত ভারতীয় ভোট দিতে পারে, শুধু 18 বছরের ঊর্ধ্বে, এবং হচ্ছে তোমার ভোটার লিস্টের নাম থাকলে সমস্ত ভারতীয়, সে ধনী দরিদ্র পুরুষ মহিলা যেই হোক না কেন, গ্রামে থাকুক শহরে থাকুক পাহাড়ে নদীতে যেখানেই থাকুক বসবাস করুক না কেন, প্রত্যেকে ভারতীয় হলেই গণতন্ত্রের মাধ্যমে সে ভোটিং করতে পারে, তার পছন্দের যে কোনো পার্টির যে কোনো মানুষকে ভোট দিতে পারে। ওকে, তো এগুলোকে বলা হয় উদার গণতন্ত্র। আমাদের বিচার ব্যবস্থা সব থেকে শক্তিশালী উদার গণতন্ত্রের মাধ্যমে। বিচার ব্যবস্থা শক্তিশালী তার কারণ হচ্ছে, যদি লেজিসলেটিভ মানে হচ্ছে পার্লামেন্ট বা বিধানসভা দ্বারা এমন কোনো আইন পাশ হলো যেটা হচ্ছে জনগণের ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক কর্তব্য, এই মৌলিক অধিকারকে ডাইরেক্টলি এফেক্ট করছে, মৌলিক কর্তব্যকে এফেক্ট যদি করে, তাহলে হচ্ছে বিচার ব্যবস্থা কি করবে, সেটাকে নেগলেক্ট মানে নাল এন্ড ভয়েড করে দেবে বা বাদ করে দিতে পারে। তো এই ধরনের গণতন্ত্রকে বলা হয় উদার গণতন্ত্র। ওকে, 7 বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। ওকে, 7 নম্বর কোয়েশ্চেন, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিক আছে, 4 জুলাই এটা ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে। 4 জুলাই সালটা ছিল 1776। 1776 সালে আমেরিকা বা ইউএসএ স্বাধীন হয় ইংল্যান্ডের থেকে। তো 4 জুলাই তারা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে। পরের প্রশ্ন হচ্ছে, চতুষ্কোণ উপন্যাসটি কার রচনা? চতুষ্কোণ উপন্যাসটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, সতীনাথ ভাদুড়ীর দুটো খুব ইম্পর্টেন্ট লেখা মনে রাখবে, একটা হচ্ছে জাগরি, আরেকটা হচ্ছে ধরাই চরিত। ধরাই চরিত মানুষ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা। গণদেবতা, গণদেবতা লেখার জন্য তিনি 1966 সালে কি পায় না, হচ্ছে তোমার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পায়। জ্ঞানপীঠ হচ্ছে ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। ওকে, সেই জ্ঞানপীঠ পেয়েছিল 1966 সালে গণদেবতা লেখার জন্য। ঠিক আছে, এছাড়াও আরোগ্য নিকেতন, আরোগ্য নিকেতন এগুলো হচ্ছে সবই হচ্ছে তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর হচ্ছে তোমার আরোগ্য নিকেতনের পরে মনে রাখবে ধাত্রী দেবতা, ধাত্রী দেবতা ইম্পর্টেন্ট। আর কি রাজশেখর বসুকে বলা হয় হচ্ছে তোমার পরশুরাম, তার ছদ্মনাম। রাজশেখর বসুর ইম্পর্টেন্ট হচ্ছে গড্ডলিকা, হনুমানের স্বপ্ন, এগুলো সব হচ্ছে রাজশেখর বসুর লেখা। পরের প্রশ্ন 9 নম্বর বলছে, কানস ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ফ্রান্সের একটি শহর কান। ঠিক আছে, ফ্রান্সের রাজধানী হচ্ছে জানি আমরা প্যারিস। ওকে, প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট কিন্তু, সেইন নদী। সেইন নদী, কারণ হচ্ছে 2024-এর অলিম্পিক প্যারিসে হচ্ছে, তো প্যারিস রিলেটেড অলিম্পিক রিলেটেড কোশ্চেন আসতে পারে, সেই জন্য বলে দিলাম প্যারিস হচ্ছে সেইন নদীর তীরে অবস্থিত। আর ঠিক আছে, জার্মানির রাজধানী আমরা জানি বার্ন। বার্ন কেন, বার্ন না, জার্মানির রাজধানী তো হচ্ছে বার্লিন। হ্যাঁ, ইটালির রাজধানী রোম। রোম হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত, টাইবার। ইংল্যান্ড হচ্ছে তোমার টেমস নদীর তীরে অবস্থিত, টেমস। ইংল্যান্ড নয়, ইংল্যান্ডের রাজধানী লন্ডন। ইংল্যান্ডের রাজধানী লন্ডন, টেমস নদীর তীরে অবস্থিত। ইটালির রাজধানী রোম, টাইবার নদীর তীরে অবস্থিত। বার্লিন আর হচ্ছে ফ্রান্স বলে দিলাম উত্তর। পরের প্রশ্ন 9 নম্বর 10 নম্বর হবে, বলছে পিভিসির পুরো নাম কি? পিভিসির পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। অপশন নাম্বার বি হচ্ছে অপশন, পলিভিনাইল ক্লোরাইড। এই যে পলিভিনাইল ক্লোরাইড, এখান থেকে কি তৈরি হয়, যেমন পাইপ, প্লাস্টিকের, তারপরে হচ্ছে তোমার ওই যে ওয়াটার ট্যাঙ্ক, প্লাস্টিকের যা এগুলো দেখো সব পিভিসি তৈরি হবে। ঠিক আছে, পিভিসি পাইপ তো বলেই। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে ফ্রিডেল
এই ফিডেল ক্রাফট একটা বিক্রিয়া যেটার মধ্যে এটা কোনটি ব্যবহৃত হয়, কোনটা ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে AlCl3 এটা ব্যবহৃত হয়। AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলে ফিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে। পরের প্রশ্ন, এটা রাসায়নিক থেকে তোমার রসায়ন থেকে প্রশ্ন। অনুঘটক ছোটবেলায় পড়েছি আমরা, অনুঘটককে ক্যাটালিস্ট বলা হয়। এই ক্যাটালিস্ট রাসায়নিক বিক্রিয়াকে কি করে? তার গতি হয় কমাবে আর না হলে বাড়াবে। ঠিক আছে, তো বাড়াবে, তো বাড়াবে নাহলে হচ্ছে কমাবে। তো যদি বাড়ালে আর কমালে হয় তাহলে কি হচ্ছে? গতিকে কি করে? বেগকে প্রভাবিত করে। অপশন নাম্বার বি, বেগকে কি করে? প্রভাবিত করে, ক্যাটালিস্ট বা অনুঘটক। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্যাসোলিনকে কি বলা হয়? স্টার মার্ক। হেভি হেভি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্যাসোলিন হচ্ছে এক প্রকার কি? গ্যাসোলিন হচ্ছে তোমার পেট্রোলিয়ামকে বলা হয়, পেট্রোলকে গ্যাসোলিন বলা হয়। এটা হচ্ছে তোমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে হচ্ছে পেট্রোলিয়ামকে বিশুদ্ধকরণ করা হয়। সেটা প্রথমে যেটা তৈরি হয় সেটা গ্যাসোলিনই তৈরি হয়, আর ওটা হচ্ছে পেট্রোল। পেট্রোল কতটা বিশুদ্ধ সেই যে নাম্বারটা সেটাকে বলা হয় হচ্ছে অকটেন নাম্বার। অকটেন নাম্বার, অকটেন নাম্বার দ্বারা পেট্রোলিয়ামের বিশুদ্ধতা করা হয়। ঠিক আছে, পেট্রোলের। আর একটা কি আছে পেট্রোল ছাড়া? আরেকটা কি আছে পেট্রোল ছাড়া? আরেকটা আছে তোমার ডিজেল। ডিজেল হচ্ছে C10 নাম্বার। C10 নাম্বার দ্বারা হচ্ছে তোমার ডিজেলের বিশুদ্ধতা চিহ্নিতকরণ করা হয়। পেট্রোলের মধ্যে যদি লিড মানে হচ্ছে তোমার সীসা মেশানো হয় তখন কি হয়? পেট্রোলের রংটা লাল লাল রঙের হয় এবং হচ্ছে সেইটা কি করে? অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি নকিং মানে হচ্ছে যে ইঞ্জিন স্টার্ট করলে খারখার খারখার খার শব্দ হয়, এইটাকে কমানোর জন্য লিড মেশানো হয়। ঠিক আছে, ওই জন্য পেট্রোলকে যখন পুড়বে যেটা আসবে, যে গ্যাসটা বা ধোঁয়াটা বেরোবে, তাতে কি দূষক পাওয়া যায়? লিড পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে হাতি গুম্ফা লিপি। হাতি গুম্ফা লিপি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং হচ্ছে সোজা প্রশ্ন, বেসিক কোশ্চেন। হিস্ট্রির একদম বেসিক কোশ্চেন, কিন্তু সোজা প্রশ্ন বহুবার এসছে এই সোজা প্রশ্নটাই। হাতিগুম্পা লিপি কার? হাতিগুম্পা লিপি হচ্ছে খারবেলের। তিনি জৈন ধর্মের ছিলেন। কোথাকার এটা পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল হচ্ছে কোথায় পাওয়া গেছিল? উড়িষ্যাতে, কলিঙ্গ রাজ খারবেল। ওকে, দ্বিতীয় পুলকেশীর হচ্ছে রবি কীর্তি। এই রবি কীর্তির লেখা দ্বিতীয় পুলকেশীর বইটার নাম হচ্ছে আইহোল শিলালিপি। এটা হচ্ছে কর্ণাটকে আইহোল শিলালিপি। মানে আইহোল শিলালিপি কর্ণাটকের একটা জায়গা হচ্ছে আইহোল, সেখানে একটা শিলালিপি বা শিলার মধ্যে লিপি পাওয়া গেছিল। সেটা লিখে হচ্ছে রবি কীর্তি। কার সভাকবি? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। ঠিক আছে, এই জন্য লিপিটার নামই দিয়ে দিয়েছে আইহোল ইনস্ক্রিপশন বা আইহোল শিলালিপি। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধনের সাথে একটি যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা হয়েছিল নর্মদা নদীর তীরে। ঠিক আছে, নর্মদা। ঠিক আছে, তো নর্মদা নদীর উত্তর দিকটা দিয়েছিল হচ্ছে হর্ষবর্ধনকে এবং দক্ষিণ অংশটা থাকবে হচ্ছে দ্বিতীয় পুলকেশী, চালুকরা দ্বিতীয় পুলকেশী। তো নর্মদা নদী তাদের সীমানা নির্ধারিত হয়েছিল এবং এই সময়েই দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে একটা টাইটেল দেয়। টাইটেল হচ্ছে উত্তর পথনাথ। ঠিক আছে, উত্তর পথের নাথ। পরের প্রশ্ন বলছে যে বোকারো স্টিল প্ল্যান্ট। এই বোকারো স্টিল প্ল্যান্ট মানে বোকারো হচ্ছে তোমার যে ইস্পাত কারখানাটা কোন দেশের সহযোগিতাতে নির্মিত হয়েছিল? বোকারো প্রথমে রয়েছে হচ্ছে ঝাড়খণ্ডে, বলবে ঝাড়খণ্ড। আর এই ঝাড়খণ্ডের কোন দেশের সহযোগিতা? রাশিয়ার সহযোগিতাতে বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে। এবং শুধু রাশিয়ার সহযোগিতাতে বোকারো নয়, আরেকটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ভিলাই কোথায়? ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে। ওকে, ছত্তিশগড়ের ভিলাই এবং হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট, এই দুটো হচ্ছে রাশিয়ার সহযোগিতা মানে ইউএসএসআর এর সহযোগিতাতে। ইংল্যান্ডের সহযোগিতাতে দুর্গাপুর। জার্মানির সহযোগিতাতে রৌরকেল্লা কোথায়? ওড়িশাতে। রৌরকেল্লা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে।
ব্রাহ্মণী কোন কোন নদী ইয়েতে তৈরি হয়েছে? শঙ্খ আর হচ্ছে কোয়েল, শঙ্খ ও নর্থ কোয়েল রিভারের সঙ্গমস্থলে হচ্ছে তোমার তৈরি হচ্ছে ব্রাহ্মণী নদী, এবং ব্রাহ্মণী নদীর তীরে রৌরকেল্লা পড়ে। ওকে। দুর্গাপুর তো জানি আমরা দামোদরের তীরে। বোকারো বোকারো নদীর তীরে। হলো। প্রথম স্টিল প্ল্যান্ট ভারতবর্ষের 1907 সালে তৈরি হয়েছিল জামশেদজি টাটার টিসকো, ঠিক আছে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো তৈরি হয়েছিল। আর টিসকো বা জামশেদপুর অবস্থিত হচ্ছে সুবর্ণরেখার তীরে, সুবর্ণ রেখা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশ, কি হলো, হ্যাঁ, ভারতীয় সংবিধানের কোন অংশ কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের সাথে সম্পর্কিত? আর্থিক সম্পর্কের সাথে সম্পর্কিত। উত্তর কি হবে? পার্ট নাম্বার 15, 14, 12 নাকি 10? অপশন আউট করতে পারবে এখান থেকে? উত্তর অপশন আউট যদি করতে পারো, উত্তর হবে 12, ঠিক আছে। রাজ্য আর কেন্দ্রের মধ্যে ট্যাক্স বন্টিত হয় কার মাধ্যমে? সেটা হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশন। অর্থ কমিশন কি করে? তোমার রাজ্য আর এর মধ্যে ট্যাক্স ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে। আর কি করে? আর হচ্ছে এর আর্টিকেল নাম্বার মনে রাখবে, সেটা হচ্ছে 280 নম্বর আর্টিকেল, 280। আর অর্থ কমিশনে থাকে হচ্ছে 1+4, একজন প্রধান থাকে আর 4 জন হচ্ছে সহযোগী থাকে অর্থ কমিশনে। পরের প্রশ্ন বলছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? প্রতিভা পাটিল। ডি কোথায় গেল? প্রতিভা পাটিল হয়ে গেছে উত্তর। ইনি ছিলেন 2007 থেকে 2012 পর্যন্ত, ঠিক আছে, 2007 থেকে 2012 পর্যন্ত, প্রণব মুখার্জির আগে। ওকে। প্রতিভা পাটিল, তার আগে তিনি রাজস্থানের গভর্নর ছিলেন প্রতিভা পাটিল। আর কি বলবো এখান থেকে? ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম ভারতীয় পাইলট কে? স্টার মার্ক ইম্পর্টেন্ট। ভারতবর্ষের প্রথম পাইলট আছে JRD টাটা। আচ্ছা, এইখানে চলে এসছে। চলো, ভারতবর্ষের প্রথম পাইলট হচ্ছে কে? JRD টাটা। অপশন নাম্বার এ। যে টাইপ করে না যে ছেলেটা, সেটাকে ধরবো কালকে ভুলভাল টাইপ করার জন্য। আচ্ছা, প্রথম ভারতীয় পাইলট হচ্ছে JRD টাটা। তিনি হচ্ছেন এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া স্থাপন করেছিল 1932 সালে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম ফ্লাইট উড়েছিল 1911 সালে। 1932 হচ্ছে এয়ার ইন্ডিয়া, কিন্তু তার আগে 1911-তে প্রথম ফ্লাইট উড়েছিল কোথা থেকে? এলাহাবাদে। এলাহাবাদ, এলাহাবাদ টু নইনি বলে একটা জায়গা রয়েছে, নইনি এলাহাবাদের কাছে, 9 কিলোমিটার, 9 পয়েন্ট সামথিং, তো 9 কিমি উড়েছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, রাকেশ শর্মা আমরা জানি 1984 সালে তিনি USSR এর কি সুওজ T11, এই এই তোমার এয়ারক্রাফট বলছে তোমার, হ্যাঁ এয়ারক্রাফট, এই স্পেস ক্রাফটের মাধ্যমে তিনি কোথায় গেছিলেন? স্পেসে গেছিলেন, পৃথিবীর বাইরে না, স্পেসে গেছিলেন, ঠিক আছে। স্পেসে গেছিলেন এবং ছিলেন হচ্ছে 7 দিন, 7 ডেজ। 7 ডেজ, 21 আওয়ার, 40 মিনিট, ঠিক আছে। এতটা সময় তিনি স্পেসে কাটিয়েছিলেন। রাকেশ শর্মা মনে পড়ছে? রাকেশ শর্মা। চলো পরের প্রশ্ন, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হলো, সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি? উত্তর কি দেবে? ন্যাশনাল কাউন্সিল। সুইজারল্যান্ডের ক্যাপিটাল বলবে বন, ঠিক আছে। সুইজারল্যান্ডের আরেকটা শহর আছে জেনেভা। জেনেভাতে অনেক অবস্থিত হেডকোয়ার্টার, কার কার হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে? WTO হেডকোয়ার্টার অবস্থিত, WTO অবস্থিত, WTO। তারপরে হচ্ছে তোমার রেড ক্রস, এগুলো সব হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। আরো অনেক কিছু রয়েছে, ওই জন্য জেনেভাকে বলা হয় তোমার সদর দপ্তর শহর, ঠিক আছে। হুম, ঠিক আছে, পরের প্রশ্ন,
বলছে অ্যালকোহল পান করলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? স্টার মার্ক, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে যদি অ্যালকোহল পান করো তাহলে আমাদের যকৃৎ বা লিভার খারাপ হয়ে যায়, কিডনি নয়, লিভার খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো লিভার খারাপ হয়, লিভার খুব ইম্পর্টেন্ট একটি আমাদের অর্গান, তার কারণ লিভার থেকে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সঞ্চিত হয়, তৈরি হয় এবং সঞ্চিত হয়। কি হচ্ছে? আচ্ছা চলো, কি বলছিলাম? অ্যালকোহল, হ্যাঁ যকৃৎ, যকৃৎ হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন সঞ্চিত হয়। তারপরে হচ্ছে তোমার এইখানেই ইউরিয়া তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়, আর এইটাকে বলা হয় অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? না লিভারে ইউরিয়া প্রস্তুত করা হয়, কিডনিতে ইউরিয়া প্রস্তুত হয় না, ঠিক আছে? কিডনি দিয়ে জলের মাধ্যমে বেরিয়ে যায়, কিন্তু ইউরিয়া প্রস্তুত বা তৈরি হয় হচ্ছে কিন্তু কিন্তু যকৃতে। যকৃতে প্রোটিন হয়, তিনটে ইম্পর্টেন্ট প্রোটিন মনে রাখবে, একটা হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন, দেন মনে রাখবে হচ্ছে তোমার অ্যালবুমিন, অ্যালবুমিন, ঠিক আছে? আরেকটা কি? প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, ঠিক আছে? প্রোথ্রম্বিন যেটা, এটা রক্ত তঞ্চনে কাজে আসে, রক্ত তঞ্চন করতে কাজে আসে, রক্ত তঞ্চন করতে একটা ভিটামিন কাজে আসে, ভিটামিন কে, একটা মিনারেল কাজে আসে, সেটা হচ্ছে ক্যালসিয়াম সি প্লাস প্লাস, ঠিক আছে? সি এ প্লাস প্লাস, এটা কাজে আসে। আচ্ছা যকৃৎ গেল। যকৃৎ হচ্ছে বাইল জুস, যেটাকে আমরা পিত্ত রস বলি, পিত্ত রস তৈরি করে, পিত্ত রস তৈরি করে, কিন্তু সঞ্চিত হচ্ছে পিত্ত থলিতে, কিন্তু তৈরি করে হচ্ছে তোমার যকৃৎ, মানে তোমার লিভার। ওকে, নেক্সট বলছে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? এখানে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ই এর অভাবে ই এর রোগ হয়, কি রোগ? অপশন নাম্বার ডি, বন্ধ্যাত্ব রোগ হয়, বন্ধ্যাত্ব, ঠিক আছে? আচ্ছা, আর কি রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে? বেরি হয় ভিটামিন বি 1 এর অভাবে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া হয় হচ্ছে ভিটামিন কে এর অভাবে, ভিটামিন কে এর অভাবে অ্যানিমিয়া হয়, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন বলছে পেসমেকার আসলে কি? মানে যেটা হচ্ছে কৃত্রিমভাবে পেসমেকার, সেই কৃত্রিম পেসমেকার প্রত্যেকের হার্টে বা হৃদয়ে রয়েছে, ঠিক আছে আমাদের। তো এই পেসমেকার হচ্ছে কি করে? হার্ট যাতে ঘুমিয়ে না করে, তাকে জাগিয়ে রাখার কাজ করে হচ্ছে এই পেসমেকার, মানে একটা বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করে সব সময়, রে ঘুমিয়ে গেছি, জাগ জাগ, এরকম যায়। তো পেসমেকার খারাপ হলে হার্টের যে মানে তোমার কি বলে স্পন্দনের গতি, সেটা আস্তে আস্তে কমে যায়, তার কারণ ওকে জাগানোর মতন কেউ থাকে না, তরঙ্গ সৃষ্টি করার কাজে। তো বয়সকালে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায়। তো পেসমেকার হচ্ছে এস এ নোড, ঠিক আছে? পেসমেকারকে কি বলি আমরা? এস এ নোড, সাইনো অ্যাট্রিভিয়াল নোড, পুরোটা সাইনো অ্যাট্রিভিয়াল নোড, ঠিক আছে? তো সাইনো অ্যাট্রিভিয়াল নোড, তোমরা যদি ডায়াগ্রামটা দেখো, এস এ নোড থেকে এই তরঙ্গ যায় প্রথমে এভি নোডে, ঠিক আছে? এস এ নোড তরঙ্গ সৃষ্টি করলো, তরঙ্গ গেল এভি নোডে, এভি নোড থেকে তার, তার তো থাকে না, কি থাকে? তন্তু থাকে, ঠিক আছে? ওয়্যারিং করা থাকে আমাদের পুরো হার্টের মধ্যে, সেই তন্তুর মাধ্যমে এই তরঙ্গ পৌঁছে যায় হচ্ছে যেই তন্তুগুলো, সেই তন্তুকে বলা হয় বান্ডেল অফ হিজ, হিজ বান্ডেল, হিজ বান্ডেল। এই হিজ বান্ডেল হয়ে একদম যে একদম এই যে ফিঙ্গারের মতন, যে তারের মতন আসলো, তারের মতন এসে কি করলো তোমার হৃৎপিণ্ডকে এভাবে করে আঁকড়ে ধরে, যে ফিঙ্গারের মতন এরকম ছোট্ট ছোট্ট তরঙ্গে এ হয় তোমার তন্তুতে বিভাজিত হয়ে যায়, ঠিক আছে? ওই যে ফিঙ্গারের মতন যে স্ট্রাকচার গুলো থাকে, ওইটাকে বলা হয় পার্কেনজি ফিঙ্গার, পার্কেনজি তন্ত্র। এই যে যেটা অপশন নাম্বার, এটা পার্কেনজি তন্ত্র। তাহলে কি? এস এ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিজ, মানে হচ্ছে তার বা তন্তু, তন্তু হয়ে হচ্ছে পার্কেনজি, হিজ বা তন্তু, এটা, ঠিক আছে?
পরের প্রশ্ন, ফানি বোন স্টার মার্ক, ফানি বোন কাকে বলে? ফানি বোন বলা হয় হচ্ছে আমাদের একটি স্নায়ু, এটি একটি স্নায়ু এবং এটা হচ্ছে তোমার আলনা, এই যে হাতের কাছে এখানে তোমার এক ধরনের স্নায়ু থাকে, এটাকে বলা হয় ফানি বোন। কিন্তু এই ধরনের নাম কেন? নাম ফানি কিন্তু মোটেও ফানি নয়, তার কারণ হচ্ছে এখানে অল্প আঘাতে প্রচুর বেদনা হয়, বেদনা হয় কিন্তু নাম দিয়ে দিচ্ছে ফানি বোন। পরের প্রশ্ন, নেক্সট বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয় বলেছে, কখন শেষ হয়? শেষ হয় 45-এ। শেষ হয় কত সালে? 45-এর সেকেন্ড 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 সেপ্টেম্বর, অক্টোবর না, সেকেন্ড সেপ্টেম্বর। দেখো শুরু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর। ফার্স্ট সেপ্টেম্বর কখন? ফার্স্ট সেপ্টেম্বর 1939 সালে, যখন জার্মানি কাকে আক্রমণ করেছিল? পোল্যান্ডকে। যখনই পোল্যান্ডকে আক্রমণ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং শেষ হয় কত সালে? শেষ হয় হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর। সেকেন্ড সেপ্টেম্বর কত সাল? এটা 1945 সাল। কিন্তু কখন? যখন নাকি জাপান জাপান সারেন্ডার করে। আমেরিকা দুটো শহর পুরোপুরি পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করে দিয়েছিল, হিরোশিমা নাগাসাকিতে। তারপরে জাপান কি করে? সারেন্ডার করে দেয়। ঠিক আছে, দেখো এটা সেকেন্ড সেপ্টেম্বর 1945-এর 6 আগস্ট 9 আগস্ট, তার মানে জাস্ট এক মাস আগে আগস্টে, সেপ্টেম্বর আগে আগস্ট মাসেই এই বোমা দুটো নিক্ষেপ করা হয়েছিল। আর পরের এক মাসের পরেই হচ্ছে জাপান সারেন্ডার করে দেয়। জার্মানিও ততক্ষণে দুর্বল হয়ে গেছিল। তো এই হচ্ছে গল্প। পরের প্রশ্ন কি বলছে? বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নর্মদা অববাহিকার অংশ নয় বলেছে। নর্মদা অববাহিকার অংশ নয় মানে নর্মদা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে যদি আইডেন্টিফাই করতে পারি আমরা। মধ্যপ্রদেশ একদম হবে, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে। মধ্যপ্রদেশের প্রধান নদী হচ্ছে নর্মদা। সৃষ্টি হয়েছে ছত্তিশগড়ে। ছত্তিশগড় কি জায়গা? নাম হচ্ছে অমরকন্টক। অমরকন্টক থেকে সৃষ্টি হয়। তারপরে মহারাষ্ট্র হয়, গুজরাট হয়। ঠিক আছে, অপশন নাম্বার ডি, রাজস্থানে যায়নি। রাজস্থান হচ্ছে আনসার। ঠিক আছে, কোথায় মিশেছে? নর্মদা পশ্চিম বাহিনী। ঠিক আছে, পশ্চিম বাহিনী, তাহলে বুঝেই গেছো পশ্চিম দিকে আরব সাগরের একটি জায়গা হচ্ছে খাম্বাত উপসাগর, খাম্বাত বা গালফ অফ ক্যাম্বে, এখানে গিয়ে মিশেছে। এখানে তোমার কি হয়? নর্মদা নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। কি সৃষ্টি হচ্ছে তাহলে? সৃষ্টি হচ্ছে এস্চুয়ারি। এস্চুয়ারি সৃষ্টি হয়েছে, এস্চুয়ারি সৃষ্টি হচ্ছে এবং এই নর্মদা নদী চুতি বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যায়। গ্রস্ত উপত্যকা, ঠিক আছে, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যায়। দুটো পাহাড়ের মধ্যে দিয়ে যায়। দুটো পাহাড় কি? উত্তরে হচ্ছে বিন্ধ্য, তারপরে নদী, তারপরে দক্ষিণে হচ্ছে সাতপুরা। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় বলেছে? নয়, তাহলে নয় কি? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, একদম কারেক্ট। তারপরে দ্বৈত নাগরিকত্ব, অপশন নাম্বার ডি, এইটা নয়। তো অপশন নাম্বার ডি, সি অপশন নাম্বার সি হচ্ছে আনসার। দ্বৈত নাগরিকত্ব কি মানে? তোমার আমাদের দেশের নাগরিকত্ব তো রয়েছে, ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ান, এবং হচ্ছে সাথে সাথে তোমরা যে রাজ্যের, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের কি আলাদা করে আমাদের নাগরিকত্ব দিয়ে থাকে না? তো তাহলে এটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব নেই আমাদের। আমাদের সংসদীয় পার্লামেন্টারি গভর্নমেন্ট, অবশ্যই বিচার বিভাগীয় মানে বিচার আমাদের স্বাধীন, আমি আগেই বললাম, এবং যুক্তরাষ্ট্রীয় সরকার এটা এখানে। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হচ্ছে, ইরাকের মুদ্রার নাম দিনার। দিনার হচ্ছে ইরাকের মুদ্রা। ইরাকের রাজধানী বলতে পারবে? বাগদাদ। বাগদাদ। আরেকটা হচ্ছে তোমার ইরাক তো এটা ইরান। ইরানের প্রাচীন নাম পারস্য বা পার্সিয়া। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ঠিক আছে, রুবেল হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে রুবেল। আর হচ্ছে রিয়াল অনেক দেশেরই তোমার রাজধানী বললাম না, কি বললাম এটা? রুবেল হচ্ছে তোমার রাশিয়ার কারেন্সি। রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল। আর রিয়ালও অনেক দেশের কারেন্সি। ইউরো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে তাদের হচ্ছে ইউরো। ওকে, পরের প্রশ্ন বলবো, ভিয়েতনামের রাজধানী কি? ভিয়েতনামের রাজধানী, এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে? যে হচ্ছে ম্যাপ পড়ো, হে হচ্ছে রাজধানী ভালো মনে রাখতে পারবে। ঠিক আছে, সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী। ইয়েমেনের রাজধানী সানা। কিছুদিন আগে ইয়েমেনের উপরে
ইসরায়েল বোম ফেলেছিল আর কি। লাওসের রাজধানী হ্যানয়ের রাজধানী, হ্যানয়, অপশন নাম্বার সি, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী। ওকে, মেনিলা হচ্ছে ফিলিপাইন্স। ফিলিপাইন্স। মেনিলাতে হচ্ছে ধান গবেষণা কেন্দ্র, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র। ধানের গবেষণা কেন্দ্র হচ্ছে মেনিলা শহরে। ওকে, এখান থেকে আর কি। চলো ঠিক আছে, পরের প্রশ্ন বলি। বলছে পিনের পুরো নাম কি? পোস্টাল ইন্ডেন্ট নয়, ইন্ডেক্স। অপশন নাম্বার বি, পোস্টাল ইন্ডেক্স নাম্বার। কটা ডিজিট থাকে? ছখানা ডিজিট থাকে, ছটা সংখ্যা থাকে পিন নাম্বারের মধ্যে, পোস্টাল ইন্ডেক্স নাম্বার। সালোক সংশ্লেষ হিল বিক্রিয়া কোনটি হয়? হিল বিক্রিয়া এনএডিপি তৈরি হয়। সালোক সংশ্লেষ হিল বিক্রিয়া এনএডিপি। ওকে, আচ্ছা, এই সেম কোশ্চেনটাই আমি সেট নাম্বার 3 তে ডিটেইল আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, শেষ কোশ্চেন ছিল এটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব শিগগিরই আসছে হচ্ছে সেট নাম্বার 3 নিয়ে। যদি সেশন ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যারা পুলিশ হতে চাইছে। তবে এটা শুধুমাত্র পুলিশের জন্য নয়, যে কোনো এক্সামের জন্য এটা অ্যাপ্লিকেবল, এই কোশ্চেন্স গুলো, এই ইনফরমেশন গুলো। তো কি করবে, পিডিএফ যদি লাগে টেলিগ্রাম চলে যাও, পিডিএফ নিয়ে নাও। ধন্যবাদ।